তার আত্মা নাকি আজও ঘোরে। কে পাঠিয়েছে তোকে? সত্যি কথা বল। সেলিম ভাই, এ তো আমাকে কত ভালোবাসে। এই কাজে শাস্তি আপনাকে পেতেই হবে। আমি এখনই থানায় খবর দিচ্ছি। এ কি কাণ্ড! রাতারাতি গাছের ডাল এমন ফাঁকা করে দিল কে? কি হয়েছে মা? এত সকালে কার সাথে কথা বলছো? কারো সাথে না বাবা, নিজের মনেই বকছি। আয় তো এদিকে দেখ। কাল বিকেলে ও এই ডালে 3টে পাকা বেল ছিল, আজ সকালে একটাও নেই। সত্যি? কাল আমি নিজেই দেখেছিলাম মা। তাহলে গেল কোথায়? সেটাই তো বুঝতে পারছি না রে। এই বাগানটাই তো তোর পড়াশোনার খরচ চালায়। এভাবে চলতে থাকলে তো মহা মুশকিল হয়ে যাবে। মা, তুমি বলো তো, যদি কোনো ভারী শখের চোর হয় যে বেলটা খুব যত্ন করে কেটে নেয়, একদম নোংরা না করে? তোর মাথায় তো আজব আজব চিন্তা আসে দেখি। শখের চোর আবার কি জিনিস রে? হতেও তো পারে মা, নয়তো এত পরিষ্কার করে কে কাটবে বলো তো? যাই হোক না কেন বাবা, আমি ঠিক বের করে ফেলবো। চল নাস্তা করে নি আগে, তারপর গিয়ে ভালো করে বাগানটা দেখব। নাস্তা শেষ করেই দুজনে আবার বাগানের পথে হাঁটা দেন। মা, ওই দেখো, মাটিতে কি সব ছাপ! মা, এ তো কোনো মানুষের পায়ের মতো না, আবার ছাগল গরুর খুরের মতো না। তাহলে কিসের ছাপ এটা? যাই হোক না কেন, এটা কোনো জীবিত প্রাণীর স্বাভাবিক হাঁটার ছাপ না। কেউ একজন খুব হিসেব করে এই কাজ করেছে। মা, চলো না বাড়ি ফিরে যাই। আমার কেমন গা ছমছম করছে। ভয় পাস না বাবা, যা মানুষ তৈরি করতে পারে তার জবাবও মানুষই দিতে পারে। চল আরেকটু ভালো করে দেখি। ছাপগুলো দেখেই থেমে থাকেননি রহিমা বিবি। ডাল আর মাটি আরও খুঁটিয়ে দেখতে বসেন তিনি। এই ছাপ তো কোনো জীবিত প্রাণীর মতো অনিয়মিত না, এতটাই সমান, যেন মেপে মেপে ফেলা হয়েছে। মা, তুমি বলো তো, এটা কি সত্যি কোনো জলিল চাচা যা বলেন সেরকম কিছু? রাকিব, আগে চোখ দিয়ে দেখ, তারপর মাথা দিয়ে ভাব। ভয় পেয়ে গেলে সত্যিটা কখনো খুঁজে পাওয়া যায় না। এই গন্ধটাও তো নতুন, আগে কখনো টের পাইনি বাগানে। এটা আবার কি জিনিস? কেউ ইচ্ছে করে বেঁধে রেখেছে মনে হচ্ছে। খবরটা বাতাসের চেয়েও দ্রুত ছোটে। বিকেল গড়াতেই করিম চাচার দোকানের সামনে জমে ওঠে ভিড়। শুনেছেন সবাই? রহিমা ভাবির বাগানে এমন পায়ের ছাপ পাওয়া গেছে যা কোনো মানুষ বা পশুর সাথে মেলে না। আর গাছে বাঁধা আছে অদ্ভুত এক শুকনো লতার পুটলি। জলিল ভাই, প্রতিবার আপনি একটা না একটা ভয়ের গল্প বানিয়ে ফেলেন। হয়তো কোনো পাখি বা বুনো প্রাণীর কাজ। পাখি নিজে লতার পুটলি বেঁধে রাখে? আমার দাদা বলতেন এই গ্রামে এক সময় নাকি এক রাখাল ছেলে দিঘিতে ডুবে মারা যায়। তার আত্মা নাকি আজও ঘোরে। জলিল ভাই, আপনার প্রতিটা গল্পে একটা আত্মা থাকতেই হবে, তাই না? যাই হোক, আজ রাতে আমি নিজে বাগানে নজর রাখব। রাকিব, এই বাগানটাই তোর বাবার শেষ চিহ্ন। এটাই আমাদের সংসারের ভরসা। আমি কিছুতেই একে হারাতে দেব না। মা, তুমি কি সত্যি আজ রাতে একা পাহারা দেবে? হ্যাঁ বাবা, ভয় পেয়ে ঘরে বসে থাকলে সমস্যা কখনো মিটবে না। আমাকে নিজের চোখে দেখতে হবে আসলে কি ঘটছে। যদি সত্যিই বিপজ্জনক কিছু হয়? যা মানুষ তৈরি করে তার সমাধানও মানুষ খুঁজে বের করতে পারে। তুই শুধু আমার জন্য দোয়া কর আর দরজা বন্ধ করে ঘুমা। রাত গভীর হতেই বাগান ডুবে যায় নিস্তব্ধতায়। শুধু ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসের শনশন শব্দ। এই তো সেই শব্দ যা রাকিব বলেছিল। এ কি করে সম্ভব? মাটি না ছুঁয়ে এক গাছ থেকে আরেক গাছে? যেই হও না কেন তুমি, আমার চোখ ফাঁকি দিতে পারবে না। আমি ঠিক তোমার আসল রূপ বের করে আনব। এদিকে ছোট্ট রাকিব নিজের মতো করে গোয়েন্দাগিরি শুরু করে দেয়। স্কুল ছুটির পর বন্ধু নয়নকে নিয়ে সে হাজির হয় বাগানের পেছনের বাঁশ ছাড়ে। যদি সত্যিই ভয়ঙ্কর কিছু থাকে রাকিব? মা বলেছে সব কিছুর পেছনে একটা যুক্তি থাকে। চল দেখি নিজের চোখে। ওই দেখ নয়ন, সেলিম ভাই, ওর পায়ে ওগুলো কি বাঁধা? সেলিম ভাই, এ তো আমাকে কত ভালোবাসে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে।
সারা দিন রাকিবের মনে সেই দৃশ্যটা কাঁটার মতো বিঁধতে থাকে। কিরে বাবা, আজ এত চুপচাপ কেন? খাবারেও তো মন নেই তোর। মা, একটা কথা বলবো, কিন্তু রাগ করবে না তো? কি হয়েছে বলতো আমাকে। মা, আমি আজ বাঁশঝাড়ের ওপাশে সেলিম ভাইকে দেখেছি। ওর পায়ে অদ্ভুত কাঠের কিছু বাধা ছিল, আর ও বাঁশের ডগায় কাস্তে বেঁধে কি যেন করছিল। সেলিম, ছেলেটা তো বড় শান্ত ভদ্র, কিন্তু যদি তোর কথাই সত্যি হয় আমাকে নিজে গিয়ে সবটা জানতে হবে। মা, ওকে বকো না প্লিজ, নিশ্চয়ই কোনো কারণ আছে। চিন্তা করিস না বাবা, আগে সত্যিটা জানব, তারপর বিচার করব। পরদিন সকালে রহিমা বিবি পৌঁছান নদীর ধারে সেই জীর্ণ কুড়ে ঘরে, যেখানে থাকেন হালিমা দাদি। আরে রহিমা মা, এসো এসো, বসার তেমন জায়গা নেই এই ভাঙা ঘরে। দাদি, শরীরটা কেমন এখন? দিন দিন খারাপের দিকেই যাচ্ছে মা। ওষুধ কেনার পয়সাটুকুও জোগাড় করতে পারি না। সেলিম ছেলেটা আমার জন্যে যে কি করে বলে বোঝাতে পারবো না। কি কাজ করে দাদি? রোজ সকালে বাজারে যায়, কি একটা ফল বিক্রি করে আসে। তা দিয়েই তো আমার ওষুধ, জোহরার লেখাপড়া সব কিছু চলে। সেদিনই দুপুরে রহিমা বিবি নিজের চোখের সত্যিটা যাচাই করতে বাজারের দিকে যান। চাচা, আজকের বেলগুলো নিন, বেশ পেকেছে। বাহ, রোজই এত সুন্দর বেল কোথা থেকে আনিস তুই? এমনি আশপাশ থেকে জোগাড় করি চাচা। সেলিম, খালা, আপনি এখানে? সত্যি করে বলতো বাবা, এই বেল কোথা থেকে পাস তুই? খালা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বাগান থেকে বেল নিয়েছি। কেন করলি এই কাজ সেলিম? তুই তো জানতিস এই বাগানটাই আমাদের সব। খালা, দাদি খুব অসুস্থ, ওষুধ কেনার একটা টাকাও ছিল না ঘরে। অনেক জায়গায় কাজ খুঁজেছি, কিন্তু আমার বয়সী ছেলেকে কেউ কাজ দেয় না, তাই বাধ্য হয়ে রাতের বেলা। কিন্তু আমার কাছে একবার চাইলেই তো পারতিস। লজ্জা লাগতো খালা, মানুষের কাছে হাত পাততে বড্ড কষ্ট হয়, তাই এই ভুল পথটাই বেছে নিয়েছিলাম। রহিমা বিবি সেলিমকে পাশে বসিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করেন কিভাবে সে এমন অদ্ভুত ছাপ রেখে যেত মাটিতে। কিন্তু বলতো ওই গোলাকার ছাপগুলো কিসের ছিল? আর তুই মাটিতে না নেমে বা বেল নিতিস কিভাবে? খালা, আমি দুটো গোল কাঠের টুকরো পায়ে বেঁধে হাঁটতাম, যাতে আমার নিজের পায়ের ছাপ কেউ চিনতে না পারে। বাঁশঝাড় আর আপনার বাগানের গাছগুলো একে অপরের সাথে লাগোয়া, তাই লম্বা বাঁশের ডগায় কাস্তে বেঁধে দূর থেকেই বোটা কেটে নিতাম। আর সেই শুকনো লতার পুটলি যেটা গাছে বাঁধা ছিল? ওটা নিমপাতা আর তুলসীর শুকনো ডাল খালা, রাতে মশা তাড়াতে বেঁধে রাখতাম, আর পোড়ালে সাপও কাছে আসে না। কিন্তু সেই ছায়া যেটা এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেত মাটি না ছুঁয়েই, সেটা তো তুই একা করতে পারিস না সেলিম। খালা, আমি তো শুধু একাই কাজ করতাম, লাফিয়ে গাছ থেকে গাছে যাইনি কখনো। ওরকম কিছু আমি নিজেও দেখিনি। সেলিমের কথায় রহিমা বিবির মনে খচখচ করতে থাকা প্রশ্নটা আরও গাঢ় হয়। যদি সেলিম একা না করে থাকে, তাহলে সেই রহস্যময় ছায়া, সেই লাফানো অবয়ব কার? দাদা, দাদা, আমি কাল রাতে একটা লোককে দেখেছিলাম বাগানের পেছনে, হাতে একটা কৌটা, আর সে গাছের উপর দেখে কি একটা টাঙাচ্ছিল। কি বলছিস জোহরা? তুই আগে কেন বলিসনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম দাদা। লোকটার মুখ ভালো করে দেখতে পাইনি, কিন্তু তার পরনের কাপড়ে একটা চেনা সুবাস ছিল, ঠিক যেমনটা বাজারের বড় দোকানগুলোর মালিকরা মাখেন। বাজারের বড় দোকান, সুবাসিত কাপড়, তবে কি? করিম ভাই, মনে আছে কয়েক মাস আগে কে যেন আমার বাগানটা কিনতে চেয়েছিল? হ্যাঁ রহিমা, এখন মনে পড়ছে। মতিউর মহাজন না? উনি তো বেশ কয়েকবার লোক পাঠিয়েছিলেন প্রস্তাব নিয়ে। আমি রাজি হইনি, তাই না? না, তুমি সরাসরি না করে দিয়েছিলে। শুনেছিলাম নতুন যে রাস্তাটা হচ্ছে সেটা নাকি তোমার বাগানের পাশ দিয়েই যাবে, তাহলে জমির দাম তো আকাশ ছোঁয়া হয়ে যাবে। যদি কেউ আমাকে ভয় দেখিয়ে সস্তায় বাগানটা বেচাতে চায়, তাহলে সেই ব্যক্তির লাভ অনেক বেশি হবে, তাই না? তুমি কি বলতে চাইছো এই ভুতুরে কাণ্ডের পেছনে মতিউর মহাজনের হাত থাকতে পারে? এখনই বলা যাবে না, কিন্তু প্রমাণ ছাড়া আমি কাউকে দোষ দিতে চাই না। আজ রাতেই আসল সত্যিটা বের করতে হবে। রহিমা বিবি এবার সবাইকে নিয়ে একটা সুচিন্তিত পরিকল্পনা করেন।
আজ রাতে আমরা বাগানের চারপাশে লুকিয়ে থাকব। নাসির ভাই, আপনি প্রধান ফটকের দিকটা দেখুন। সেলিম, তুই আর রাকিব বাঁশঝাড়ের দিকটায় থাকবি, কারণ জোহরা ওই লোকটাকে ওদিকেই দেখেছিল। খালা, আমি প্রতিটা কোণ চিনি, আমাকে বিশ্বাস করতে পারেন। এবার আর ফসকাবে না, কথা দিচ্ছি। কিন্তু রহিমা, যদি সত্যিই মতিউর মহাজনের লোক হয় তাহলে তো এরা বিপজ্জনক হতে পারে। সত্যের পথে দাঁড়ালে ভয় পেলে চলে না করিম ভাই। আজ রাতেই এর একটা হেস্তনেস্ত হবে। রাত তখন গভীর, বাগানে নেমে আসে থমথমে নীরবতা। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এক ছায়ামূর্তি, হাতে একটা কৌটা আর একটা লম্বা লাঠি, যার ডগায় কাঁচের বয়ামে কয়েকটা জোনাকি পোকা বাঁধা। ধরে ফেলেছি, এই তো আসল রহস্য। আরে আরে, আমি কিছু করিনি, ছেড়ে দাও। কে পাঠিয়েছে তোকে? সত্যি কথা বল। তাহলে এই ছিল আসল রহস্য। ভূত না, ডাইনি না, লোভী এক মানুষের নোংরা চাল। পরের দিন সকালে রহিমা বিবি রফিককে নিয়ে গ্রামের সবার সামনে হাজির হন। ততক্ষণে জলিল মিয়ার ভূতের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। ভাবি, এ কে? আরে এ তো রফিক, মতিউর মহাজনের লোক। গ্রামবাসী শুনুন, আমার বাগানের এই তথাকথিত ভুতুড়ে কাণ্ডের পেছনে আসলে দুটো আলাদা ঘটনা লুকিয়েছিল। একটা ছিল এক নিরুপায় ছেলের বেঁচে থাকার লড়াই, আর আরেকটা ছিল এক লোভী মানুষের সাজানো নাটক। মানে দুটো আলাদা রহস্য একসাথে চলছিল? হ্যাঁ, সেলিম তার অসুস্থ দাদির ওষুধের জন্য রাতে বেল নিয়েছিল, আর এই রফিক মহাজনের নির্দেশে জোনাকির আলো আর অদ্ভুত ছাপ তৈরি করে আমাকে ভয় দেখিয়ে জমি হাতানোর চেষ্টা করছিল। ছি ছি, আমি তো বৃথাই এত ভূতের গল্প বানিয়ে ফেলেছিলাম। আসল শয়তান তো মানুষের রূপেই ঘুরছিল। খবর পেয়ে ছুটে আসেন মতিউর মহাজন নিজে, মুখে তখনও এক ধরনের অহংকারী ভাব। একই রহিমা, আমার লোককে এভাবে ধরে রেখেছ কেন? আমি তো কিছুই জানি না এসবের। মহাজন সাহেব, রফিক নিজেই স্বীকার করেছে, আপনার নির্দেশেই এই নোংরা খেলা চলছিল, তাই না? না মানে, আমি শুধু জমিটা ন্যায্য দামে কিনতে চেয়েছিলাম। ভয় দেখিয়ে সস্তায় জমি কেড়ে নেওয়াকে আপনি ন্যায্য বলছেন মহাজন সাহেব? এই কাজে শাস্তি আপনাকে পেতেই হবে। আমি এখনই থানায় খবর দিচ্ছি। কিন্তু রহিমা বিবির হৃদয় প্রতিশোধের চেয়েও বড়। তিনি ন্যায় বিচার চান, নিষ্ঠুরতা নয়। মহাজন সাহেব, আমি চাইলে আপনাকে এখনই জেলে পাঠাতে পারতাম, কিন্তু আমি চাই আপনি নিজের ভুল বুঝে সংশোধন হন। রহিমা, আমি সত্যি ভুল করেছি। লোভ আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনো এমন করব না। আর হালিমা দাদির চিকিৎসার সব খরচ আমি বহন করব। এটাই হোক আমার ভুলের ক্ষতিপূরণ। সত্যি বলছেন মহাজন সাহেব? হ্যাঁ বাবা, টাকা দিয়ে আমার ভুল মুছে ফেলা যাবে না, কিন্তু অন্তত একটা ভালো কাজ তো করতে পারি।